সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা তো কম বেশি সবাই জানি যে শিশুদের যদি কোনো কমন ডিজিজ হয়ে থাকে সেটা হচ্ছে ডায়রিয়া। আর এই ডায়রিয়াজনিত কারণে শিশুদের আসলে ভবিষ্যতে কোন কোন ধরনের অসুবিধা হতে পারে বা ঠিক সেই সময়টাতে শিশুদের কী কী ধরনের অসুবিধা হতে পারে এবং কী করণীয় সেই বিষয়গুলো সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং সেজন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল 1975 সালের জানুয়ারি মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DCS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা শিশু হসপিটালে শিশু রেসপিরেটরি মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। শিশুদের ডায়রিয়া হবার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে, সেই কারণগুলো আসলে কি কি? ফুড পয়জনিং একটা বড় কারণ। এই ফুড পয়জনিংয়ের ইসের ভিতরে খাবার, যে বেশিরভাগই ডায়রিয়া সাধারণত ফিকো অরাল রুট, মানে খাবারের মাধ্যমে, হাত এবং খাবারের মাধ্যমে হয়। তা এই গরমে সাধারণত যে পানিটা আমরা বিশেষ করে খাই, যে খাবারগুলো খাই, খাবারগুলো বেশিরভাগই মানে দেখা যাচ্ছে যে আমরা পচা বাসি খাবার, স্ট্রিট ফুড, এবং যে খাবারটা বিশেষ করে অনেক সময় রান্না করে রাখা হচ্ছে পরের দিন খাওয়া হচ্ছে, বিশেষ করে হোটেলে, স্কুলের সামনে, এই খাবারগুলো দ্বারাই সাধারণত যারা বাইরের ফুড খায়, শুধুমাত্র বাচ্চারা না, যারা বড়রা, ডে লেবাররা যারা বাইরের খাবার খায়, স্ট্রিট ফুড খায়, তাদেরই এই ডায়রিয়া হওয়ার প্রবণতা বেশি থাকে। নবজাতক বা 6 মাসের পরবর্তী সময়টাতে 1 বছর বয়সের শিশুদের যখন ডায়রিয়া হবে তখন তাদের ওভারঅল খাবার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে কি ধরনের খাবার তাদের তখন গ্রহণ করা উচিত? একটা নবজাতক বাচ্চা, বিশেষ করে 1 থেকে 6 মাস, এই বাচ্চাগুলো আমরা বলি যে তারা 6 মাস পর্যন্ত বুকের দুধ খাবে, তাহলে তার পাতলা পায়খানা হয়েছে, তাহলে পায়খানার কি করতে হবে? প্রতিবার পাতলা পায়খানার পরে তাকে স্যালাইনটা ইনশিওর করতে হবে। যে পরিমাণ পায়খানা হচ্ছে তার এই পরিমাণ স্যালাইন ইনশিওর করতে। আমি আগে একটা আলোচনায় বলছিলাম যে তার প্রতিবার পাতলা পায়খানার পরে একটা বাচ্চার ওজন যত কেজি তার তত চামচ স্যালাইন ইনশিওর করতে হবে। এবং মাকে খেয়াল করতে হবে যে আমার বাচ্চাটা প্রস্রাবটা ঠিক করছে কিনা। তা যদি সে প্রস্রাব ঠিক করে তাহলে বুঝতে হবে তার পানি শূন্যতা নাই। এবং প্রস্রাবের কালারটা দেখতে হবে যে তার প্রস্রাবের কালারটা ঠিক আছে। যদি হাই কালার ইউরিন হয়ে যায় তাহলে বুঝতে হবে তার পানি শূন্যতা আছে। এই পর্যায়ে তাকে স্যালাইনটা ইনশিওর করতে হবে। পাশাপাশি বুকের দুধ খাওয়াতে হবে। অনেক মা বাবা আছে, দাদিরা আছে, যে বাচ্চা পাতলা পায়খানা করছে তাকে বুকের দুধটা বন্ধ করে দিচ্ছে। সমাজের একটা মিথ আছে, বাচ্চা পাতলা পায়খানা করছে মাকে স্যালাইন খাচ্ছে, বাচ্চাকে কিন্তু স্যালাইন খাচ্ছে না। বাচ্চার মাকে স্যালাইন খেতে দিচ্ছে, বাচ্চার মা কাঁচকলার তরকারি খাচ্ছে, বাচ্চার মা মুরগির মাংস খাচ্ছে। কেন খাচ্ছে? যে তার বাচ্চা বুকের দুধ খাচ্ছে। কিন্তু এটা একটা সম্পূর্ণ কুসংস্কার। আপনার বাচ্চার পাতলা পায়খানা আছে, আপনি বাচ্চার মানে কে স্যালাইন ইনশিওর করেন, তাকে বুকের দুধটা খেতে দেন। আর বাচ্চার মায়ের বুকের দুধ বেশি হওয়ার জন্য মাকে ভালো ভালো খাবার খেতে দেন, সেটা মার। কিন্তু মায়ের বাচ্চার পাতলা পায়খানা হয়েছে, মায়ের বিভিন্ন জাতীয় খাবার, তৈল জাতীয় খাবার, এই খাবার, অনেক মাছ মাংস সব কিছু বন্ধ করে দিয়ে তাকে শুধু কাঁচা কলার তরকারি খাওয়াচ্ছে। এটা কিন্তু একটা সমাজের কুসংস্কার। আর আপনি যেটা বলছিলেন 6 মাসের উপরে যে বাচ্চাগুলো, তাকে বুকের দুধের পাশাপাশি স্যালাইনটা ইনশিওর করতে হবে। এবং যে খাবারটা ইনশিওর করতে হবে যে আপনার ফ্যামিলি ফুড, আপনি তাকে কাঁচকলার তরকারি করে দিয়ে খাবার খেতে দেন। 6 মাসের পরে তো বাচ্চাদের উইনিং ফুড হয়, তখন তো ব্রেস্ট ফিড করার পাশাপাশি কিন্তু তারা কিন্তু ঘরের খাবারও খাচ্ছে। এখন কিন্তু উইনিং ফুডটাকে বলা হয় না, এখন তাকে বলা হয় সাপ্লিমেন্টারি ফুড। এই সাপ্লিমেন্টারি ফুডটাকে ইনশিওর করতে হবে। যে এই সাপ্লিমেন্টারি ফুডের ভিতরে আপনি বাসায় খাবার তৈরি করে দেন, কাঁচকলা দিয়ে একটু তরকারি করে ম্যাশ করে সুন্দর করে, ইভেন মুরগির মাংস, চিকেনটা ভালো করে ম্যাশ করে দিয়ে খাবারের সাথে মিক্স করে দিয়ে তাকে খেতে দেন। এবং পাশাপাশি তাকে প্রতিবার পাতলা পায়খানার পরে স্যালাইনটা ইনশিওর করতে হবে। একটা বাচ্চা সে পানি শূন্যতা আছে কিনা এটা দেখার জন্য কি দেখতে হবে যে বাচ্চা ঠিক মতো খাচ্ছে কিনা, বাচ্চা ইরিটেট আছে কিনা, সে প্রতিবার মানে প্রস্রাবটা ঠিক করছে কিনা, তার চোখটা বসে যাচ্ছে কিনা, তার স্কিন পিঞ্চ, এটা আসলে মাদের জন্য, প্যারেন্টসদের জন্য মানে একটু অ্যাসেস করা কঠিন হয়। আমরা যারা ডাক্তার তারা দেখি যে স্কিন পিঞ্চটা কেমন আছে। তার স্কিনটা আমরা যদি 3 সেকেন্ড টেনে ছেড়ে দিই তাহলে স্কিনটা যদি নর্মালি তার আবার পূর্বের অবস্থায় ফিরে যায় তাহলে তার কোনো ডিহাইড্রেশন নাই। এটা যদি খুব স্লোলি যায় তাহলে বুঝতে হবে তার সাম ডিহাইড্রেশন আছে। এবং যদি মানে ভেরি স্লোলি যাচ্ছে তাহলে বুঝতে হবে তার সিভিয়ার ডিহাইড্রেশন আছে। এবং যে বাচ্চাগুলো 6 মাসের উপরে বাচ্চা, তাদের মাথার উপরে এখানে একটা চাঁদের এখানে একটা আমরা যেটাকে বলি ইন্টেরিয়র ফন্টানালি, এটা ডিপ্রেসড হয়ে যাচ্ছে কিনা, বসে যাচ্ছে কিনা। যদি বসে যায় তাহলে বুঝতে হবে তার পানি শূন্যতা আছে। এক্ষেত্রে আর যদি বাচ্চা প্রতিবার
যা খাচ্ছে বমি করে দিচ্ছে, প্রতি ঘন্টায় 2 বারের বেশি বমি করছে, যতটুকু খাচ্ছে তার থেকে বেশি পরিমাণ বমি করে দিচ্ছে, কোনো কিছু খেতে পারছে না, তাহলে আপনি দেরি না করে নিকটবর্তী হসপিটাল এবং চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক তাকে অ্যাসেস করে বুঝবে বাচ্চাটা এখন মুখে খাওয়ানো সম্ভব কি, তাকে আইভি স্যালাইন দিয়ে তার ডিহাইড্রেশন কারেকশন করতে হবে কিনা। আচ্ছা, আমি এই স্যালাইন খাওয়ার বিষয়টি আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। যেমনটা আপনি বলছিলেন যে নবজাতকদের জন্য হচ্ছে যে যত কেজি তার ওজন ঠিক তত চামচ স্যালাইন তাকে গ্রহণ করাতে হবে যখন তার বাথরুমটা হচ্ছে বা ডায়রিয়াটা হচ্ছে, কিন্তু 6 মাসের পরবর্তী সময়টাতে সেই বয়সী বাচ্চাদের স্যালাইনের পরিমাণটা আসলে কেমন হওয়া উচিত? আমরা এক্ষেত্রে বলি যে 6 মাসের পরে যে বাচ্চাগুলোর বয়স থাকে তাদেরকে 50 থেকে 100 মিলিলিটার প্রতিবার পাতলা পায়খানার পরে, এবং যাদের বয়স 2 বছরের উপরে তাদেরতে 100 থেকে 200 মিলিলিটার স্যালাইন প্রতিবার খাওয়াতে বলা হয়। যেটা হলো যে আপনি এই একই হিসাবে দেখা যায় নিয়ার অ্যাবাউট ওই রকমই চলে যায়। একটা বাচ্চার 10 কেজি ওজন, তাহলে 5 মিলিলিটার এক চামচ মানে 5 মিলিলিটার, তার মানে 10 কেজিও যদি তার ওজন হয়, 1 বছরের একটা বাচ্চার নর্মালি 10 কেজি ওজন হয়, তাহলে 10 কেজি মানে 50 মিলিলিটার স্যালাইন খাবে 50 থেকে। আর যেটা হলো যে তার পানি শূন্যতা আছে, এই পরিমাণ স্যালাইন তাকে ইনশিওর করতে হবে। এটা শুধু স্যালাইন যদি বারবার তাকে মানে তাকে অফার করেন, সে কিন্তু স্যালাইন খাবে না। আপনি 5 মিনিট পর পর স্যালাইন দেন, পাশাপাশি বাসার অন্যান্য খাবার, ডাবের পানি, চিড়ার পানি, এগুলো দিয়ে তাকে পানি শূন্যতাটাকে ইনশিওর করতে হবে। এই ডায়রিয়া চলাকালীন সময়টাতে ডিম গ্রহণ করাটা কতটুকু নিরাপদ তাদের জন্য? একটা বাচ্চার বয়স যদি 6 মাস হয়, তাকে যদি এখন মানে ডিমটা মামলেট করে দেন, যেটাকে ভেজে খাওয়ানো বলা হয়, তাহলে কিন্তু তার গ্যাস্ট্রিক আপসেট হওয়ার পসিবিলিটি থাকে না। কিন্তু অনেক বাবা মা আছে যে ডিমটা সিদ্ধ করে খাওয়াবে, সিদ্ধ করে খাওয়ালে কুসুমটা এই অবস্থায় খাইলে সাধারণত আপসেট হওয়ার পসিবিলিটি থাকে। সেজন্য আমরা একটা ডিমকে যদি মামলেট করে খাওয়ানো হয়, এখানে কিন্তু কিছুটা তেল আসছে, আদার যে অনিয়নগুলো আছে এখান থেকে কিছু কিন্তু সে শক্তি পাচ্ছে, তাহলে কিন্তু তার পুষ্টিগুণ আরও বেড়ে যাচ্ছে। সেজন্য আমরা বলি ডিমটাকে মামলেট করে খেতে দেন, ডিমটা কখনো সিদ্ধ করে খাওয়াবেন না। অনেক সময় ডিম সিদ্ধ করে খাওয়ালে বাচ্চাদের গ্যাস্ট্রিক মানে পেটের ভিতরে যেটাকে আপনি বলছিলেন গ্যাস্ট্রিক আপসেট হতে পারে। সেজন্য ডায়রিয়াজনিত সমস্যার সময় ডিমকে কখনো সিদ্ধ করে খাওয়ানো যাবে না। আচ্ছা, আমরা কি তাহলে এটা বলতে পারি যে যারা বলে থাকে, যাদের ধারণা যে ডিম খেলে ডায়রিয়ার পরিমাণ আরো বেশি বেড়ে যাবে, তাহলে কি এটা কি মিসকনসেপশন নাকি? এটা মিসকনসেপশন। আচ্ছা, তার মানে হচ্ছে যাদের ডায়রিয়া হয় তাদের ক্ষেত্রে আপনি যে প্রসেসটা বলছেন তারা ওমলেট করে ডিমটাকে খাওয়াতে পারবে। আপনার কাছে এখন একটু জানবো যে একজন বাচ্চা যখন ডায়রিয়াটা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় খুব বেশি পরিমাণ যখন হয়, কিছু সিমটমের কথা আপনি বলছিলেন যে মাথার তালু দেবে যাওয়া, চোখ দেবে যাওয়া, এবং স্কিনটা যখন দেখা যায় যে খুব বেশি লুজ হয়ে যায়, সেক্ষেত্রে তখন বুঝতে হবে সেটি অ্যাডভান্স লেভেলে চলে গেছে। সেক্ষেত্রে কি মনে হয় যে তাদেরকে হসপিটালে অ্যাডমিট করা উচিত? আপনি যদি একটা বাচ্চা যদি মানে আমরা ডিহাইড্রেশন পানি শূন্যতাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো নো সাইন অফ ডিহাইড্রেশন, যে তার এই সিমটমগুলো নাই, তার চোখ বসে যায়নি, তার টাংটা ড্রাই না, তার পালস ঠিক আছে, প্রস্রাব ঠিক করছে, তার ফন্টানালি বসে যায়নি, তাহলে বুঝতে হবে তার কোনো ডিহাইড্রেশন নাই। আপনি প্রতিবার পাতলা পায়খানা পরে পরিমাণ মতো স্যালাইন খান, এটা বাসায় পসিবল। পাশাপাশি আপনি জিঙ্ক জাতীয় সিরাপ এবং বাসার কাঁচকলা, মুরগির মাংস এগুলো ম্যাশ করে দেন। তার যদি সাম ডিহাইড্রেশনে যায়, তাহলে তাকে স্যালাইনটা বেশি করে ইনশিওর করতে হবে। এবং সে যদি বমি না করে, আমরা যেটাকে বলি ইনট্রাক্টেবল ভমিটিং, তারপরে বলা হয় হাই পার্জিং, যে তার প্রতি কেজি সে যদি 10 মিলিলিটারের বেশি পায়খানা করে, একটা বাচ্চার ওজন 5 কেজি, সাপোজ 1 বছরের উপরে 6 মাসের উপরে একটা বাচ্চার 8 কেজি, সে যদি প্রতিবার 100 মিলিলিটারের উপরে পায়খানা করে অ্যাপ্রোজেক্টলি, মানে তাহলে তাকে আর বাসায় রাখা যাবে না, এটাকে হাইপারজিং বলে। তার পানি শূন্যতার আরও সম্ভাবনা বেশি থাকে। তারপরে প্রতি ঘন্টায় 2 বারের বেশি বমি করছে, আপনি যা খাওয়াচ্ছেন সব বমি করে দিচ্ছে, তাহলে তার মুখে দিয়ে আর সম্ভব না, তাকে কিন্তু স্যালাইন দিতে হবে, অথবা হসপিটালে করে এনজি ফিডিং করে তার স্যালাইনটা ইনশিওর করতে হবে যাতে পানি শূন্যতা না হয়। যে বাচ্চাগুলো সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছে, যে তার সাঙ্গেন আইবল, তারপরে তার স্কিন অনেক বেশি ছললি তার হচ্ছে, তারপরে ইন্টারফ্রন্টালি বেশি বাল্জ হয়ে মানে ডিপ্রেসড হয়ে গেছে, তার পালস খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চাটা নেতাই গেছে, তাহলে আর দেরি না করে তাকে নিকটবর্তী হসপিটাল নিতে হবে, হসপিটালে স্যালাইন দিয়ে তাকে পানি শূন্যতা ইনশিওর করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে যখন দেখা যায় যে বাচ্চাদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং তাদের ফ্রিকোয়েন্ট ডায়রিয়া হচ্ছে, তখন ডাক্তার পরামর্শ দিয়ে থাকে যে স্টমাক খালি রাখার জন্য, যেটাকে অনেক সময় আমরা শুনে থাকি বা আমরা জানি যেটা যে এনপিও বলা হয়, যে বাচ্চাকে এনপিও রাখতে হবে, তখন শুধুমাত্র ইন্ট্রাভেনাস ওয়েতে তাকে স্যালাইনটা পুশ করা হয়। এর বিশেষ কোনো কারণ আছে কিনা যে খাবারটা কেন তাকে বন্ধ রাখা উচিত? এখন তার গ্যাস্ট্রিক আপসেট আছে, যে আপনি যা খাওয়াচ্ছেন বমি করে দিচ্ছে, তাহলে এই সময় যদি তাকে আরও খাওয়ানো হয় স্যালাইন
অফার করায় সে আরও বমি করবে, সে কিন্তু আরও মানে পানি শূন্যতা হবে। আপনি 2 চামচ খাওয়াচ্ছেন, সে আরও 10 চামচ বমি করে দিচ্ছে, তাহলে তো সে আরও ব্যাকে চলে যাচ্ছে, আরও পানি শূন্যতাটা বেশি হচ্ছে। সেই জন্য তাকে আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, আপনি যেটা বলছিলেন নাথিং পাল অরাল, যেটাকে আমরা সংক্ষেপে বলি এনপিও করে রাখি, তারপরে যখন তার পানি শূন্যতাটা মোটামুটি হয়, ভমিটিং টেন্ডেন্সি কমে যায়, তখন তাকে আবার আমরা মুখে খাওয়াতে বলি। ডায়রিয়া জনিত কারণে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বাচ্চাদের কিডনি ফেলার হয়ে থাকে, সো এর বিশেষ কারণটা আসলে কি? যদি পানি শূন্যতা কন্টিনিউয়াস হতে থাকে তাহলে কিডনিতে পানি শূন্যতার জন্য কিডনির বিকল হয়, যেটাকে আমরা অ্যাকুট একেআই, অ্যাকুট কিডনি ইনজুরি বলা হয়। এই একেআই ডেভেলপ করে পরবর্তীতে। ডায়রিয়া শুধু যে কিডনির ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে, শরীরের যে সোডিয়াম পটাশিয়াম আছে, লবণ পানি ইমব্যালেন্স করে, এটাও একটা তার কিডনির তাকে ক্ষতি করার জন্য একটা মানে এক ধাপে এগিয়ে নিয়ে যায়। তারপরে পানি শূন্যতা কিডনির, তারপরে যে কন্টিনিউয়াস যদি পানি শূন্যতা শরীরে হতে থাকে, তার শরীরের প্রেশার, যেটাকে আমরা ব্লাড প্রেশার বলি, কমে যায়, পালস কমে যায়, প্রস্রাবের পরিমাণ কমে যায়। আমাদের শরীরে যে কিডনির কাজ কি? কিডনির কাজ হলো ইউরিন তৈরি করা, শরীরের মানে করে দিয়ে আমাদের শরীরে যে বজ্র পদার্থগুলো আছে এটা ইসের মাধ্যমে বের করে দেবে, ইউরিনের মাধ্যমে। তাই শরীরে পানিই নাই, তাহলে কিডনির যে নর্মাল মেকানিজমগুলো এখানে তৈরি হতে পারছে না, হাই কালার ইউরিন হবে, হয়ে কিডনি তার নর্মাল কাজগুলো করতে পারবে না, শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যাবে, ইলেকট্রোলাইটগুলো ইমব্যালেন্স হবে, হয়ে তাই কিডনিটা বিকল হওয়ার দিক থাকে এবং আস্তে আস্তে এটা লাইফ থ্রেটেনিং পর্যায়ে চলে যায়। যখন বাচ্চাদের ডায়রিয়া জনিত কারণে কিডনি বিকল হয়ে যায়, সেক্ষেত্রে রিকভারি হবার চান্সেসটা আসলে কতটুকু থাকে? যদি তার আর্লি স্টেজে থাকে তাহলে আমরা এই ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি যেটাকে বলা হয়, যে তার যে পরিমাণ পানি শরীর থেকে লস হয়ে গেছে, এই পরিমাণ পানি যদি আমরা আবার রিপ্লেস করতে পারি, কিডনি আবার পূর্বের অবস্থায় তার কাজ ফেরত আসে। কিন্তু যেটা ইরিভার্সিবলে চলে গেছে, অর্থাৎ ক্রিয়েটিনিনটা অনেক বেশি পর্যায়ে চলে গেছে, তার শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে, সেক্ষেত্রে অনেক সময় সাধারণত তাকে ডায়ালাইসিসের দরকার হতে পারে। আপনি বলছিলেন যে যখন বাচ্চাদের দেখা যায় কিডনি ফেলার হয় এবং দেখা যায় তখন তাদের ক্রিয়েটিনিন বেড়ে যায়, এবং ক্রিয়েটিনিন বাড়া মানে আমরা জানি যে ডায়ালাইসিস করতে হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে আসলে কয়টা ডায়ালাইসিস করলে তখন তাদের কিডনিটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে? এটা একজ্যাক্ট কোনো যে ধরাবাঁধা নিয়ম আছে তা না, এটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিনিনের পরে কিডনির কতদূর ফাংশনিং আছে, এটা তারপর নির্ভর করবে কিডনির কন্ডিশনের উপর নির্ভর করে। অনেকেরই দেখা যাচ্ছে যে ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি দিলে নর্মাল অবস্থায় পুরো ফেরত আসতে পারে। কিডনির ক্রিয়েটিনের পরিমাণ যদি 5 or more মানে 6-এর উপরে চলে যায়, তখন ডায়ালাইসিস লাগে। একজন কিডনি স্পেশালিস্ট এটা ডিসিশন নেয় যে তার কয়টা ডায়ালাইসিস লাগবে, কি পরিমাণ কন্ডিশনে আছে। এটা হসপিটালে ডাক্তাররা পর্যালোচনা করে যে অ্যাকচুয়ালি তার কিডনিটা কোন অবস্থা থেকে আবার পূর্বের অবস্থায় ফেরত যাবে, তার কতটুকু রিপ্লেসমেন্ট থেরাপি দরকার, কতটুকু দরকার, এখানে এই সময় আবার ফ্লুইড রেস্ট্রিকশন দরকার হয়। এই অবস্থায় কখনো মানে বাচ্চাকে হসপিটালের বাইরে রাখা উচিত না, অবশ্যই একজন নেফ্রোলজিস্টের তত্ত্বাবধানে তাকে ট্রিটমেন্ট করা উচিত। যখন বাচ্চাদের ডায়ালাইসিস করা দরকার হয় তখন কিন্তু অভিভাবকরা কিছুটা দুশ্চিন্তা করে যে একবার যদি ডায়ালাইসিস করে তাকে হয়তো সারা জীবন ডায়ালাইসিস করা লাগতে পারে, তার আজীবনের জন্য তার কিডনিটা আরও বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। এটা নিশ্চয়ই কোনো মিসকনসেপশন বা মিথ হতে পারে, সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ। ডায়রিয়াজনিত কারণে কিডনি যদি বিকল হয়, পরবর্তীতে যদি আবার রিকভারি করে, এক্ষেত্রে সাধারণত মানে পরবর্তীতে না হওয়ার পসিবিলিটি বেশি থাকে। কিন্তু শুধু ডায়রিয়া তো মানে একটা পর্যায়ে গিয়ে থামে না, এর অনেকগুলো কনসিকুয়েন্স আছে। প্রত্যেকটা পর্যায়ে গিয়ে যদি এক একটা পর্যায়ে স্টেপগুলো পার হয়ে গিয়ে কিডনি বিকল হয়, তাহলে তার কিন্তু এটা পরবর্তীতে ইরিভার্সিবলি ড্যামেজ হয়ে যায়, পরবর্তীতে এটা অনেক দিন পর্যন্ত থাকে। সেজন্য প্রতিটা ডায়রিয়ার ক্ষেত্রে তার উচিত মানে গার্জিয়ানকে, অভিভাবককে পাতলা পায়খানাকে সিরিয়াসভাবে নেওয়া উচিত। এখন মানুষের সচেতনার জন্য, মিডিয়ার এই সচেতনার জন্য, বিশেষ করে স্যালাইনের জগৎ আবিষ্কারের জন্য ডায়রিয়ায় মৃত্যুর হার টোটালি কমে গেছে, এই পর্যায়ে যায় অনেক কম। কারণ মায়েরা এখন সচেতন ডায়রিয়া সম্পর্কে, মিডিয়ার কল্যাণে অনেক জেনে গেছে যে ডায়রিয়া হলে, পাতলা পায়খানা হলে, মিনা কার্টুন একটা যুগান্তকারী সৃষ্টি ছিল, হ্যাঁ, যে পাতলা পায়খানা হলে কখন স্যালাইন খাওয়াতে হবে, কী পরিমাণ খাওয়াতে হবে। মারা কিন্তু এখন জানে যে পাতলা পায়খানা হলে আমার বাচ্চাকে স্যালাইন খাওয়াতে হবে, কিন্তু তার ভিতরে কিছুটা কুসংস্কার হয়তো আছে, কিন্তু সে স্যালাইনটা ইনশিওর করছে, কী পরিমাণ খাওয়াবে এটা না জানে। কিন্তু প্রথম পর্যায়ে স্যালাইন খাওয়াচ্ছে, হসপিটালের কারা নিচ্ছে না, যারা অনেক রুরাল এরিয়া থাকে, দেখা যাচ্ছে অনেক হসপিটাল সম্পর্কে জানে না, তাদের নাগালের বাইরে হসপিটাল। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের দেশে এই বিশেষ করে ফার্মেসি, ফার্মেসিদেরকেও সচেতনতা বৃদ্ধি করতে হবে
যে তার কাছে যখন একটা ডায়রিয়া রোগী যাচ্ছে তখন সে কিন্তু স্যালাইনটার কথা বলে দিচ্ছে, আর স্যালাইনগুলো তো আমাদের নাগালের বাইরে ভিতরেই আছে, যে কোনো দোকানে এখন স্যালাইন পাওয়া যায়। কিন্তু তারা যদি বলে যে সেও প্রথমে যদি একটু সেন্সিটাইজ করে দেয় যে আপনার বাচ্চার যদি পাতলা পায়খানা বেশি হয়, বমি করে, তাহলে কিন্তু আপনি এই বাসায় ট্রাই করেন না, আপনি নিকটবর্তী হসপিটাল এবং চিকিৎসকের শরণাপন্ন, তাহলে ডায়রিয়াজনিত যে কমপ্লিকেশনগুলো হয় এগুলো কিন্তু আর হবে না, আগের থেকে এগুলো রুখে দেওয়া যায়। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে ডায়রিয়া প্রিভেন্ট করার জন্য আর কী কী বিষয় তাদের মেনে চলা উচিত। তবে এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। ডায়রিয়া বা লুজ মোশন, এই লুজ মোশন আসলে কেন হয়, এই লুজ মোশন থেকে আসলে রেহাই পাওয়ার জন্য কি করা যায়? বিষয়টি হলো, ডায়রিয়া যদি হয় কারো, তাদের পেছনে অবশ্যই কারণ থাকবে আমাদের ফুড হ্যাবিট অথবা লাইফস্টাইল। আমরা যারা বাইরে থাকি বা বাইরে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই ডায়রিয়া হওয়ার ঝুঁকি বা প্রবণতা অনেক বেশি থাকে। এটির একটি বিশেষ কারণ হলো তারা যেখানে সেখানে পানি খাওয়া, শরবত বা জুস যেগুলো খোলা অবস্থায় পাওয়া যায় সেই খাবারগুলো কিন্তু গ্রহণ করে ফেলে। সেক্ষেত্রে কিন্তু দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা। বাইরের খাবারগুলোতে আসলে যেটা হয়, যেহেতু খোলা খাবার থাকে বা পানিটাও সেফ থাকে না, সেক্ষেত্রে ইকোলাই, টাইফয়েড থেকে শুরু করে নানাবিধ অণুজীব আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আমরা যখন খাবারটাকে সেফ না এমন খাবার জেনে খাবো, সেটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে যে আমরা এই খাবারটা খাচ্ছি, এই খাবার খেয়ে পেটে কোনো সমস্যা হবে না তো। এই যে একটা চিন্তা করলাম, এই চিন্তা করলেও কিন্তু পেটের মধ্যে কিছুটা গন্ডগোল হতে পারে। যারা লুজ মোশন আছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো কি খাবেন কি খাবেন না, তার আগে বলবো কি খেলে ডায়রিয়া হতে পারে। যারা অবশ্যই লুজ মোশন হয় বা পেটে কোনো সমস্যা হয়, এই সমস্যায় আপনারা আছেন, তাদের ক্ষেত্রে আপনারা কিছু খাবার বাদ দিবেন। সেটি হলো বাইরের যে ভাজা পোড়া খাবারগুলো, বাইরের যেই খোলা খাবারগুলো আছে, স্পেশালি দেখবেন যে আখের শরবত বা লেবুর শরবতগুলো যে একটু খুব সুন্দর কালারফুল ওয়াটার করে তারা কিন্তু এখন সেল করছে, যে এইটা থেকে কিন্তু রেহাই নেই। যখনই আপনি এরকম নিরাপদ পানি না গ্রহণ করবেন তখনই কিন্তু কমপ্লিকেশনে ভুগবেন। সেক্ষেত্রে যাদের লুজ মোশন হয়েই গেল, সেটি মাথায় রাখতে হবে, যদি লুজ মোশন হয়েই যায়, খাবারের ধরন কিন্তু আর আপনার সাধারণ দিনের মতো কিন্তু চলবে না। খাবারের ধরনটাকে অবশ্যই সহজ পাচ্য করে দিন। এমন কোনো খাবার আপনার খাদ্য তালিকায় রাখা যাবে না যেটি আবার আপনার কমপ্লিকেশন বাড়াবে অথবা কমপ্লিকেশনটা দূর করতে কোনো হেল্প করবে না। এরকম কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি যেটি করবেন, অবশ্যই যদি লুজ মোশন হয় একটু রাখতে পারেন সফট রাইস। সফট রাইসটা যদি আতপ চালের যাওয়া হয় বা সেদ্ধ চালের হয়, সেটা কিন্তু খুবই ভালো কাজ করবে, বা পোলার চালের ভাতটাও কিন্তু খুব হেল্প করে। সেটা যদি আপনি একটু জাউ ভাত করে নেন, একটু দুপুরে বা রাতে আপনার একটু ভারী খাবার খাওয়ার প্রয়োজন হয়, সেটা কিন্তু আপনি খেতে পারেন। জাউ ভাতের সাথে কি খাবো, কিভাবে খাবো, এটি নিয়ে অনেকের কনফিউশন থাকে। আমরা কি ফিশ খেতে পারবো কিনা, চিকেন খেতে পারবো কিনা। যাদের সিভিয়ার লুজ মোশন, সেক্ষেত্রে এই ধরনের ফিশ না খাওয়াটাই ভালো। সেই মুহূর্তের জন্য হয়তো আপনি স্টপ করলেন, বাট সেটি যদি 2 বা 3 দিন যদি লংজিভিটি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রোটিন টোটালটা 0 করে দেওয়া যাবে না, সেক্ষেত্রে আবার উইকনেস হওয়ার চান্সেস থাকে। মাথায় রাখতে হবে, কোনো রকম শাক বা হাই ফাইবার কোনো খাবার কিন্তু লুজ মোশনের পেশেন্ট বা পেটে কোনো গন্ডগোল থাকলে সেটি কিন্তু অ্যাভয়েড করতে হবে। যারা পেটটাকে দ্রুত শক্ত করতে চান বা নর্মাল পজিশনে আনতে চান, কাঁচা কলা হতে পারে আপনার জন্য সবচেয়ে বেস্ট। কাঁচা কলাটাকে আপনি একটু ভর্তা করতে পারেন, একটু কাঁচা কলার কারি করতে পারেন, একটু ধরেন শিং মাছ দিয়ে যদি কাঁচা কলাটা রান্না করে নেন, সেটিও হতে পারে। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত তেল বা মশলা কোনোটাই কিন্তু খাদ্য তালিকায় রাখা যাবে না। খাদ্য তালিকাটাকে এখন আপনি যদি একটু ভাগ করে নেন, যে ছোট ছোট করে খাবার যদি নেন, যেমন ধরেন একটু সুজি নিতে পারেন, একটু ক্লিয়ার স্যুপ নিতে পারেন, একটু জাউ ভাত দিয়ে আপনি কাঁচা কলাটাকে হয়তো একটু কারি দিয়ে খেলেন দুপুরবেলা, ইভিনিংয়ে আপনি একটু রুটি খেতে পারেন, অথবা যদি খুব সিরিয়াস অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওটস স্যালাইন বা রাইস স্যালাইনটাকে খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। এছাড়া রাখতে পারেন ডাবের পানি এবং ভাতের মাড়। ভাতের মাড়টা আমরা অনেকেই একটু মনে করি যে কি একটা খাবার, এটা ফেলে দেই, কিন্তু ভাতের মাড় খুব ভালো ভিটামিন বি কমপ্লেক্সের জন্য, আপনার শরীরে ইমপ্রুভ করার জন্য বা ডায়রিয়ার পেশেন্টের জন্য ইমপ্রুভ করার জন্য ভীষণ এনার্জেটিক একটা খাবার। সো যাদের লুজ মোশন আছে বা লুজ মোশনের কোনো সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই খাদ্য তালিকাটাকে এভাবে একটু সহজপাচ্য করে নেবেন।
স্যার আমরা সবাই জানি যে কোনো ধরনের রোগকে প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিনের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ডায়রিয়াকে প্রিভেন্ট করার জন্য কী ধরনের ভ্যাকসিন রয়েছে এবং সেটি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমাদের দেশে ডায়রিয়া প্রিভেন্ট করার জন্য 2 ধরনের ভ্যাকসিন আছে, একটা হলো কলেরা ভ্যাকসিন আর একটা রোটাভাইরাস ভ্যাকসিন। একটা বাচ্চা যখন আমাদের দেশে বেশিরভাগই ডায়রিয়া কিন্তু ভাইরাসজনিত কারণে হয়, তা আপনি জন্মের পরে 6 সপ্তাহ পরে 6 থেকে 8 সপ্তাহ পরে প্রতি 1 মাস গ্যাপে 3টা ভ্যাকসিন যদি রোটাভাইরাস ভ্যাকসিন দিয়ে দেন, বাচ্চার কিন্তু ডায়রিয়া হওয়ার প্রবণতা কমে যায়। যদি ডায়রিয়া হয় তাহলে সিরিয়াস পর্যায়ে কিন্তু যাবে না, 70 থেকে 80% সিরিয়াস পর্যায়ে প্রিভেন্ট করবে এবং আপনার বাচ্চার ডায়রিয়া হওয়ার প্রবণতা কমে যাবে। তাহলে এটা কিন্তু সবারই নাগালের ভিতরে আছে। আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি রোটাভাইরাস যে ডায়রিয়ার টিকাগুলো আছে এগুলো মুখে খাওয়াতে হয়। অনেক মা বাবা আছে যে টিকা দিতে ভয় পায়, বাচ্চার গায়ে ফোটাবে, টিকা দিবে, ভ্যাকসিন দেবে, এটা কিন্তু একটা বিশেষ করে প্যারেন্টস মাদের জন্য একটা ভীতিকর ব্যাপার। আমার এতটুকু বাচ্চার গায়ে আমি টিকা দিব না, আমি ডায়রিয়ার টিকা দিব না, এটা কিন্তু মুখে খাওয়াতে হয়। অভিভাবকদের এই বিষয়ে সচেতন থাকতে হবে যে ভ্যাকসিনটা যেন সুনিশ্চিত করা যায়। স্যার আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাচ্চাদের ডায়রিয়া জনিত এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করবার জন্য এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মেয়েদের 12-13 বছরের পর থেকেই মেনস্ট্রুয়েশনটা শুরু হয়, মাসিক শুরু হয়, সেটাকে আমরা মেনার্কি বলি। মাসিক যখন শুরু হয় তো এই মাসিকটা হতেই থাকে, তার মধ্যে তার বাচ্চা কাচ্চা হয়। বয়সের একটা পর্যায়ে এসে যেমন 45-40-ও অনেকের হয়, সেটাকে আমরা সাধারণত খুব একটা স্বাভাবিক ধরি না। স্বাভাবিকটা হচ্ছে যে 45 থেকে 55 পর্যন্ত এই সময়টা হচ্ছে যে কোনো মেনোপজ হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।